আমার স্বামী আমাকে সহ্য করতে পারে না। কিছু হতে না হতেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। কথায় কথায় বলে, বেরিয়ে যাও। এবার তো সোজা বাড়ি থেকে বের করে দিল ঘাড় ধাক্কা দিয়ে। আজ 2 সপ্তাহ বাপের বাড়িতে পড়ে আছি, কোনো খোঁজ খবর অবধি নেয়নি। বলতে না বলতেই কেঁদে ফেলল তিথি। বয়স 19-20 হবে, এইটুকুনি একটা মেয়েকে এভাবে বাড়ি থেকে বের করে দেওয়াটা ঠিক হলো? এই ধরনের পুরুষগুলো কি যে চায় তারা নিজেও জানে না। তাসলিমা খাতুন বললেন, এমন কেন তোমার বর? আমি গরিব ঘরের মেয়ে, তাই সহ্য করতে পারে না। কেমন নাক সিটকায় সব কিছুতে। অহংকারী মানুষ। কোনো দিন আমার বাপের বাড়িতে পা রাখেনি, আমরা গরিব বলে। আমার বাবাকে বলে ছোট লোক। তাসলিমা খাতুন বললেন, এইসব মোটেও ভালো না, অহংকার পতনের মূল। তিথি বলল, আমি কাউকে কিচ্ছু বলি না, আমার বাবাকেও কিচ্ছু বলি না, উনি গালাগালি করেন বলে। একবার উনি গোলামের পুত বলে ডেকেছিলেন, সেই থেকে যোগাযোগ বন্ধ করে দিতে বলেছেন, কিন্তু আমি যোগাযোগ বন্ধ করিনি, তাই আমাকে আরেক দফা অপমান করলো। আমি কাকে কি বলবো বুঝে উঠতে পারছি না। আমার শাশুড়ি অতটা খারাপ মানুষ না, কিন্তু ওনার ছেলের হয়ে কথা বলে প্রায় সময়। বলেন, তোমার শ্বশুর আমাকে রোজ মারতো, এত বদমেজাজে ছিল, তারপরও আমি কি বাড়ি ছেড়ে চলে গেছি? স্বামীর ঘর করতে গেলে মাটির দলার মতো নরম হয়ে থাকতে হয়। তাসলিমা খাতুন বললেন, তোমার প্রতি তার কোনো টান নেই, তুমি বুঝতে পারো না? না, টান থাকলে আমি মারধর খেয়েও পড়ে থাকতাম ওই বাড়িতে। পড়ে থাকবোই বা কি করে? আমাকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, মুখের উপর গেট বন্ধ করে চলে গেল। দারোয়ানকে বলল, গেট খুললে ওদের মুন্ডু কেটে নেবে। আমার গর্ভে বাচ্চা এসেছে, তাই আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি। আমার মামাতো বোন বলল বাচ্চা নষ্ট করে ফেলতে, তাহলে ডিভোর্স হয়ে গেলেও সমস্যা নেই। আমি কি করব বলুন? যাই হয়ে যাক, ওই লোকটার সাথে আর কোনো দিন বনিবনা হবে না আমার। যাদের সাথে সংসার করা যায় তাদের মতো না ওই লোকটা। এত অহংকার, দম্ভ যে মাটিতে পা পড়ে না। কথায় কথায় বাড়ি থেকে বেরিয়ে যাও, কিছু খেতে না চাইলে এত আহ্লাদ আসে কোথা থেকে? এত ছোট লোকের মতো চলাফেরা কেন? এইসব কথায় জর্জরিত করে আমাকে। তাসলিমা খাতুন বললেন, তুমি আমার কাছে এসে ভালো করেছো, কিন্তু তুমি আমার কথা শোনো। বাচ্চার কথাটা জানিয়ে দাও তোমার হাজবেন্ডকে। জানে ভালো করে। তাসলিমা খাতুন অবাক হয়ে বললেন, জানানোর পরও বের করে দিল? তোমার হাজবেন্ডের সাথে কি অন্য কারোর অ্যাফেয়ার আছে? থাকলে তো ভালোই হতো, কিন্তু সবাই তো আমার মতো গর্ধপ নয়। আমাকে পেয়েছে কপাল করে। ওরকম দাম্ভিক, অহংকারী, চামড়া গন্ডারের সাথে জেনে শুনে কেউ নিজেকে জড়াবে না। আমার বাবা কি দেখে যে এত টাকা পয়সা ধার দেনা করে বিয়ে দিল আমি জানি না। এখন কিছু বললে ফোনের ওপাশে গোলামের পুত বলে চিল্লায়, কিন্তু মেয়ের জামাইয়ের সামনে গেলে সেই নেংটি ইঁদুরের মতো পালাই পালাই করে। তাসলিমা খাতুনের হাসি পেল কথাটাই, কিন্তু উনি নিজের ভাব গাম্ভীর্যতা ধরে রেখে বললেন, তোমার গায়ের রং শ্যাম কালো, এটা বলে কি খোটা দেয় তোমাকে? মা গো মা, খোটা দেবে কেন? আমার চেহারায় কি মায়া? তাই তো এতদিন একটু হলেও আদর্শ হাক পেয়েছি। আর সেও এত সুন্দর কোথায়? আমার চাইতে একটু উজ্জ্বল রং। তাছাড়া গায়ের রং ফর্সা হলেই কি সুন্দর বলে তাকে? মুখটাকে সারাক্ষণ হনুমানের মতো করে রাখে। আমাকে দেখলেই নাকটাকে এমন ভাবে তুলে রাখে যেন আমি তরতাজা পায়খানা, আর পায়খানার তাজা গন্ধে তার চারপাশ ভরে গেছে। তাসলিমা খাতুন নড়ে চড়ে বসলেন, হাসলেনও। তিথি তা দেখে বলল, আমার কথায় হাসি পাচ্ছে আপনার? আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তা আপনাকে বলতে পারছি না। আমি পরামর্শ নিতে এসেছি, পরামর্শ দিন। আপনার ফি অনেক, বারবার আসতে পারবো না। তাসলিমা খাতুন বলল, তুমি কোনো সমাধান না পেলে ফিসটা নিয়ে যেও, যেহেতু তোমার শাশুড়ি আমার ছোটবেলার বন্ধু হয়। ওসব কথা ছাড়ুন, আমি কি করব সেটা বলুন। তাসলিমা খাতুন বললেন, আমার আরও প্রশ্ন আছে তিথি। দেখো, স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কটা খুব সহজ, আবার খুব কঠিন। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার হাজব্যান্ড কোনো কারণে তোমাকে সহ্য করতে পারে না। তুমি কখনো তার মন জুগিয়ে চলতে চেয়েছো? অনেকবার। রাতে কি এমনি এমনি ভালোবাসতো? বলেই নিজে লজ্জা পেয়ে গেল। তাসলিমা খাতুন হেসে বললেন, লজ্জা পাবার কিছু নেই, বলো। শাশুড়ি মা বলেছেন সেজেগুজে থাকতে, তাই রাতে সাজগোজ করতাম। কিন্তু সেই গন্ডার তো সাজগোজও পছন্দ করে না।
সেবার ভীমবার এনে দিল লিপস্টিক মোছার জন্য। ভাবতে পারেন? তাসলিমা খাতুন বলল, কি বলো? এ তো রীতিমতো অত্যাচার। শুধু কি তাই, আমি ছোট লোক বলে এক টেবিলে বসে কোনোদিন খাইনি। আমার ব্যবহৃত সাবান কখনো ইউজ করে না। আমার কাপড় চোপড় কখনো তার আলমারিতে ঠাঁই পায়নি। তিথির চোখে জল টলমল করে ওঠে। তাসলিমা খাতুন তাকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদবে না তিথি, বি স্ট্রং। তিথি টিস্যু দিয়ে নাকে পানি মুছে বলল, কাঁদবো না আর, অনেক কেঁদেছি। তাসলিমা খাতুন বললেন, গুড। তোমার স্বামীর সাথে পরিবারের বাকি সদস্যের সম্পর্ক কেমন? ভালো। শুধু তোমার সাথে এমন করে? হ্যাঁ। তোমার শাশুড়ি ছেলেকে একটুও বকাঝকা করে না, বোঝায় না? তিথি অবাক কণ্ঠে বললেন, অত বড় কলিজা কার? এমন গন্ডার যে একটা চিৎকার দিলে মনে হয় ভূমিকম্প হচ্ছে। তাছাড়া বেয়াদব মানুষের কাছ থেকে যতই দূরে থাকা যায় ততই মঙ্গল। আমার শাশুড়িটা মানুষ খারাপ না, ওনার বাকি ছেলেমেয়েগুলোও অতটা খারাপ না, কিন্তু এটা গুন্ডা হয়েছে। তাসলিমা খাতুন বললেন, এ পর্যন্ত কতবার ঘর থেকে বের করে দিয়েছে? বিয়ের পর ঘর থেকে বের করে দিয়েছে 40-45 বারের মতো। বাড়ি থেকে এই তৃতীয়বারের মতো। আর কত অপমান সইব বলেন? দারোয়ান আর কাজের বুয়া সবাই আমার দিকে তাকিয়ে হাসছিল ঠোঁট টিপে। আমার গলায় দড়ি দিতে ইচ্ছে হয়েছিল তখন। প্রত্যেকবার ঘর থেকে বের করে দিলে শাশুড়ি এসে চেঁচামেচি করলে ঘরে ঢুকাতো, মেঝেতে শুতে বলতো। অনেক রাত মেঝেতে ঘুমিয়েছি, শীতে কেঁপেছি, একটুও মায়া হয়নি। আমাকে বের করে দিলে শাশুড়ি বলতো, ওকে ঠেলে তুই ঘরে ঢুকে যাবি, বলবি এটা আমার ঘর। বলেছো? হ্যাঁ বলেছি, বিনিময়ে মেঝেতে ঘুমাতে হয়েছে। আপনি না দেখলে বুঝবেন না। একটা আগাগোড়া বর্বর প্রকৃতির মানুষ সে। নেই মায়া, দয়া, টান, মহব্বত, ভালোবাসা। টনে টনে ইগো আর অহংকার, দম্ভ, রাগ আর ক্ষমতার বড়াই। আমাকে ইচ্ছে করলে কাছে টেনে নিয়েছে, আবার ইচ্ছে করলে ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে বুঝিয়ে দিয়েছে। বলেছে এটা তোমার বাড়ি নয়, যেন আমি একটা হাতের পুতুল। আমি কোথায় যাব এখন? তাসলিমা খাতুন বলল, হতাশ হইও না তিথি। তোমার কোনো বদ অভ্যাস আছে যার তোমার বরের অপছন্দ করে? সে তো অনেক আছে, এত কথা বলতে চাই না। আমি ডিভোর্স চাই, ব্যাস। তাসলিমা খাতুন বললেন, তাহলে বাচ্চাটা অ্যাবর্শন করিয়ে নাও। গন্ডারের বাচ্চা গন্ডারই তো হবে, রেখে লাভ কি? তাসলিমা খাতুন ঠোঁটের কোণায় মৃদু হাসি রেখা টেনে বলল, কিন্তু অ্যাবর্শন করানোর সময় তোমার হাজবেন্ডকে লাগবে, তার অনুমতি ছাড়া হবে না। তিথির কপালে হাত। আমি ওই লোকটার সামনে আর যাব না ভাবছি। তাসলিমা খাতুন বললেন, বাচ্চাটা তোমার একার নয়, তাই তোমার একা সিদ্ধান্ত কিচ্ছু হবে না। আর এটা অনেক সেন্সিটিভ একটা ইস্যু। তিথি অনুরোধ করে বলল, আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন। আমি এখন শুধু আমার কথা ভাবছি। এই বাচ্চা তো ওরা নষ্ট করতে দেবে না। আমাকে জিম্মি করার একমাত্র হাতিয়ার বাচ্চাটা। তাসলিমা খাতুন খসখস করে কি যেন লিখলেন কাগজে। তিথির দিকে বাড়িয়ে দিয়ে বলল, সন্ধ্যায় পারলে আমার বাসায় এসো, তোমাকে বেস্ট সলিউশন দেবো আমি। এটা অ্যাড্রেস। আপনার বাড়িতে কেন? তাসলিমা খাতুন বললেন, ডিভোর্স পেপারে রেডি করার জন্য তোমাদের বিষয়ে আমাকেও আরও স্টাডি করতে হবে। জীবনে এত বড় একটা সিদ্ধান্ত হুট করে নিয়ে ফেলো না তিথি। ওরা আমাকে ডিভোর্স লেটার পাঠাবে। আমি চাইছি আগে ভাগে পাঠিয়ে দিতে, তাহলে এই একটা জায়গায় আমি জিতবো। ওই লোকটা ভেবেছে আমি তার হাতের পুতুল। তাসলিমা খাতুন বললেন, না না, তুমি কারোর হাতের পুতুল নও। তোমার কি জেদ, তুমি অবশ্যই জয়ী হবে। আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমাকে সে কখনো চর থাপ্পড় মেরেছে? না মানে তোমার গায়ে পাশে একটা দাগ দেখতে পেলাম যে। তিথি লজ্জায় কুকড়ে গেল, বলল, দেখুন, সেদিন আমাকে শেভ করিয়ে দিতে বলল। আমি কি ওসব পারি নাকি? শেভ করিয়ে দিতে গিয়ে গাল কেটে দিলাম, তাই আমার গালও ছিঁড়ে দিল। তাসলিমা খাতুন বলল, কিভাবে? তিথি চোখ নামিয়ে রাখল, উত্তর দিল না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আম্মা, তোমার ছেলের কাছে আর যাব না। আমি সস্তা হতে হতে একেবারে নিচে নেমে গিয়েছি। আম্বিয়া বেগম রেগে গিয়ে বললেন,
তোর মতো খচ্চরের বেটি তো আর দেখিনি। তুই ভাবলি কি করে আমার ছেলে তোকে আনতে যাবে? থাক ওখানে, মর। তিথি অবাক কণ্ঠে বলল, তোমাদের রূপ দেখা হয়ে গেছে আমার। আজলান শেখকে বলবে ওই শেখ বাড়িকে আমি পা দেখিয়েছি। টুপ করে ফোনটা কেটে দিল তিথি। আম্বিয়া বেগম রাগ সংবরণ করার জন্য পায়চারি করতে করতে বলল, দেখছো ওই মেয়ের গলা কত বড় হয়েছে? দেখছো তোমরা, এই বাড়িকে নাকি পা দেখিয়েছে। উপস্থিত কেউ কোনো জবাব দেয়নি। আজলান এসে দরজার কাছে দাঁড়িয়ে জুতো খুলতে খুলতে বলে উঠল, কে কাকে পা দেখিয়েছে মা? আম্বিয়া বেগম চমকে উঠলেন ছেলে কথা শুনে। বললেন, কেউ না, আমরা অন্য কথা বলছিলাম কি বউটারে আনতে যাবি না? বাচ্চা পেটে নিয়ে বাপের বাড়ি আর কতদিন থাকবে? আজলান বলল, সে বাচ্চা অ্যাবর্শন করাবে সিদ্ধান্ত নিয়েছে, দেখি কতদূর এগোয়। আম্বিয়া বেগম সহ বাড়ি শুদ্ধ সবাই চমকালো কথাটায়। আম্বিয়া বেগমের বড় মেয়ে বলল, ওর সাহস তো কম না, দেখছো মা মেয়েটা কত বড় শয়তান। আজলান বলল, ও শয়তান, ওর পুরো গোষ্ঠীটা শয়তান। আম্বিয়া বেগমের বুকটা কাঁপছে। তার বংশধর এভাবে চলে যাবে? না না, এ হতে পারে না। তিনি বললেন, বউটার কথা ছাড়, বাচ্চাটার কথা ভেবে বউটাকে নিয়ে আয় বাবা। আজলান মায়ের দিকে ফিরে চাইল। আম্বিয়া বেগম আর কিছু বলার সাহস পেলেন না। রান্নাঘরে গিয়ে তিথিকে ফোন দেয়া মাত্রই তিথি ফোন তুলল, বলল, আবার কি? তোর পায়ে পড়ি, বাচ্চাটা নষ্ট করিস না। তোমাকে কে বললো কথাটা? হাজলান বলেছে তুই ওর হাতে মরতে চাস। তোমার ছেলেকে এখানে পাঠাও, কে মরবে সেটা তখন দেখা যাবে। আজলানের গলা শোনা গেল। মা, গরম পানিটা দাও। তিথি তার গলা শুনে ফোন কেটে দিল। গলার আওয়াজটা শুনলেই ঘৃণায় তার গা রিরি করে ওঠে। আমার মুখের সামনে থেকে খাবার কেড়ে নিয়েছে ওই লোক। আমার কিছু খেতে ইচ্ছে করলে সেটা মুখ ফুটে বলতে পারিনি। কিছু বলার আগেই চিল্লিয়ে বাড়ি মাথায় করে। মেঝেতে কখনো ঘুমিয়েছো আম্মা? আমি ঘুমিয়েছি। মুখে অনেক কিছু বলে ফেলা যায়। আমি কি তোমাদের সব কথা বলি না? তাই তোমরাও পেয়ে বসো। আমি কি ইচ্ছে করে ওই বাড়ি থেকে চলে এসেছি? মালেকা বেগম বললেন, মুখ পাকাবি না, বিয়ে দিয়ে দিয়েছি যখন তখন ওখানে থাকতে হবে। এত তেজ কেন রে তোর? জামাই ওরকম বকতেই পারে, বেরও করে দিবে, তাই বলে সোজা চলে আসবি? আর এখন ও যে তোকে ডিভোর্স দিবে বলছে, ডিভোর্সিদের এই সমাজে কোন চোখে দেখে সেটা জানিস? গায়ে রক্ত মাংস কিছু আছে যে তোর বাচ্চা নষ্ট করবি? ওর অভিশাপে মরে যাবি। নিষ্পাপ প্রাণটা নিয়ে খেলা শুরু করেছিস সবাই মিলে। এখন তো সব আমার দোষ। সবাই এখন ধোয়া তুলসী পাতা। ওই লোকটাকে কিছু বলতে পারো না? নিজের মেয়ে আমাদের কথা শোনে না, সেখানে পরের ছেলে কোন ছাই? তুমি বলছো আমি ওখানে লাথি খেয়েও পড়ে থাকি? হ্যাঁ থাকবি। তোর বাপের কি অট্টালিকা আছে যে জামাই কিছু বলতে না বলতে ঠ্যাং দেখিয়ে চলে আসবি? কত বড় বেয়াদব তুই, ওই বাড়িকে ঠ্যাং দেখিয়ে আছিস। আমার বমি পাচ্ছে। আমার সাথে চিল্লাচিল্লি করবে না আম্মা। আমি একদম বেরিয়ে যাব এই বাড়ি থেকে, কেউ খুঁজেও পাবে না। পারবি না কোথাও যেতে, তুই এত সহজে কাউরে নিস্তার দিবি না। তিথি চুপটি করে পড়ে রইল বিছানায়। এবার শক্তি ফুরিয়েছে, আর কথা বলতে পারবে না। গলার উপরে কিছু একটা উঠে আসার চেষ্টা করছে। একদরে বেসিনের কাছে ছুটে গেল সে। গলগল করে বমি করতেই মালেকা বেগম ছুটে এসে পিঠে মালিশ করে দিতে দিতে তুষারকে ডাকলো। তোর আপার জন্য লেবু পাতা ছিঁড়ে নিয়ে আয় তো কয়েকটা। তুষার লেবু পাতা এনে দিল। তিথি সেগুলো নাকের কাছে কচলে শুকতে শুকতে বলল, আম্মারে, আমি বোধহয় মরেই যাব। মালেকা বেগমের চোখ টলমল করে উঠল। মেয়েকে বুকে চেপে ধরে দোয়া পড়ে ফুট দিতে দিতে বলল, এমন অলক্ষণে কথা বলিস না তো মা। মা হওয়া কি মুখের কথা? এর জন্যই তোকে বলছি ওই বাড়িতে চলে যেতে। ভালো মন্দ খেতে তো পারবি, শুধু 3 বেলা ভাত খেলে হয় না, ফলমূলও খাওয়া লাগে। তোর বাপের এত হেডম আছে তোকে ফলমূল খাওয়াবে? না না, আমি মরে গেলেও আর ওই বাড়িতে যাব না। আমাকে 2 পয়সার দাম দেয় না, আমি 1 পয়সারও দেব না। তিথির বাবা মফিজুর রহমান মেয়ের জন্য ফুচকা নিয়ে এলেন আসার সময়। তিথি পই পই করে বলেছে, বাবা, ফুচকা খেতে ইচ্ছে করছে, বেশি করে আনিও। মফিজ সাহেব তাই বেশি করে নিয়ে এলেন। তিথি বড় তৃপ্তি নিয়ে খেলো সেগুলো। মনে পড়ল বিয়ের পরের দিনগুলোর কথা।
বিয়ের মাত্র 3 দিন পার হয়েছে, বাড়ি ভর্তি মানুষ। আইজা কোথা থেকে ফুচকা এনে দিল, বলল, ভাবি, ভাবলাম তুমি খেতে পছন্দ করবে, তাই নিয়ে এলাম। ভাইয়া আসার আগে খেয়ে নাও। তিথি তো মহা খুশি, প্লেট নিয়ে গপাগপ মুখে পড়ছিল একটার পর একটা। ঠিক তখনই কোথা থেকে লোকটা এসে চেঁচাতে চেঁচাতে তার হাত থেকে ফুচকার প্লেট কেড়ে নিল। এমনকি অনেক কটু কথাও শুনিয়ে দিল। সে নাকি কোনোদিন খেতে পায়নি, তাই খাবার দেখলে অমন করে, এমন কথাও শুনতে হয়েছে তাকে। নীরবে চোখের জল ফেলেছিল সে সেই দিন। নতুন বউকে কি করে মানুষ অমন কটু কথা বলতে পারে? লোকটা যে এমন বেয়াদব গাদ্দার হবে, তিথি সেটা বিয়ের দিনই বুঝতে পেরেছে। ভরা বিয়ের আসরে তাকে দেখে এমনভাবে নাক মুখ কুঁচকে ফেলল যেন তার সুন্দর টলটলে মুখটাতে ঘু লেগে আছে। কেন মুখটা অমন করে ফেলল তিথি সেটা জানতে পারল বিয়ে পড়ানোর শেষে। যেন অধিকার বোধটুকু অর্জন করার জন্য এতক্ষণ চুপ করে ধৈর্য ধরে বসেছিল লোকটা। তার ঘরে এসে মুখটাকে বাদুড়ের পাছার মতো বিকৃত করে সাফ সাফ বলল, এই মেয়ে, মুখে এসব কি দিয়েছ? লাগছে কি রকম? এইসব সাদা বেসন তাড়াতাড়ি ধুয়ে মুছে নাও, নইলে তোমার আর ওই বাড়িতে যাওয়া হবে না। সময় 10 মিনিট। তিথিকে এমন অপমান জীবনে আর কেউ করেনি। শ্বশুরবাড়িতে যাওয়ার সময় সে অনেক কেঁদেছে, মা বাবার ভাইয়ের জন্য নয়, তার শ্বাস ধুয়ে ফেলতে হয়েছিল বলে। লাখ সাবান দিয়ে ডলে ডলে মুখটা ধুয়ে মুছে তাকে গাড়িতে তোলা হয়েছিল। একটু ফেয়ার লাভলি পর্যন্ত মুখে মাখতে দেয়নি ওই দামড়া গন্ডারটা। তিথি এই দুঃখে অনেক রাত অবধি কেঁদেছে ফুলের বিছানার উপর বসে বসে। তারপর লোকটা যখন ঘরে এলো তখন সে কান্না থামিয়ে দিয়েছে। কিন্তু লোকটা যে মহাবাদর সে কথা তিথি তখনই জানতে পারল যখন আদর টাদর করা শেষে তাকে বলল, খবরদার, একদম লজ্জা পাওয়ার ভান করবে না। তুমি যে লজ্জাবতী নও সেটা আমি ভালো করেই জানি। আমার আজ ঘুম পাচ্ছে খুব। লোকটা যেন শুনল না। তিথির অবশ্য একটা অপরিচিত লোকের চুমু খেতে মন্দ লাগেনি, আরও পেতে ইচ্ছে করছিল। কিন্তু দামড়া বেটা মাঝপথে তাকে ছেড়ে দিয়ে ভস ভস করে ঘুমোতে লাগলো। ভোর রাতে তাকে ঘুম থেকে টেনে তুলে গোসল করালো। ঘুম থেকে ডেকে তোলায় তিথি তখন মহাবিরক্ত। লোকটার গায়ে আঙ্গুলে গুঁতো মেরে যখন বলল, আমি এত সকালে ঘুম থেকে উঠি না। লোকটা আচমকা রেগে গেল, ছিটকে দূরে সরে বলল, তোমার এত সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? তুমি বেকুব সেটা জানতাম, এতটুকু ম্যানার্স জানো না সেটা তো জানতাম না। ফার্দার এমন গায়ে হাত দিয়ে কথা বললে সোজা বাড়ি থেকে বের করে দেব। তিথি স্তব্ধ। লোকটার হুমকি ধামকি খেয়ে যখন সে কাঁদছিল শাশুড়ি এসে বলল, আরে কাঁদিস না, একটু মানিয়ে নে, দেখবি তোকে অনেক ভালোবাসবে। আর গায়ে হাত দিয়ে কথা বলিস না, নিজে নিজে আগ বাড়িয়ে কাছে যাস না, বুঝলি? ওর মতো করে চল। তিথি তখন কথাগুলো চুপটি করে শুনলেও মনে মনে ঠিক করলো, কচু কচু, আমি কেন তার মনের মতো করে চলবো? আমার কিসের দায় পড়েছে? আমি কি অশিক্ষিত বকরি নাকি? আমি হলাম এন্ট্রান্স পাস মেয়ে। আমার গায়ে হাত দিতে না পারলে আমার গায়েও হাত দিতে আসুক। আর ঝামেলাটা লাগলো সেখানে। শাড়ির আঁচলটা ঠিকঠাক করে দেওয়ার বাহানায় তিথিকে ছুতে আসলে তিথি এক লাফে দূরে সরে গিয়ে বলল, নারী পুরুষ সমান অধিকার, বুঝলে? পারমিশন নিয়ে তবেই গায়ে হাত দেবে। লোকটা এমনভাবে গলা ফাটিয়ে বলল যেন সে সিনেমার ফাটাকেষ্ট আর তিথি হচ্ছে রানু মণ্ডল। এই চুপ। বিকেলে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হয়েছিল তিথি। বিশ্ববিদ্যালয় চত্বর পার হওয়ার সময় সে দেখল কপত কপতি পাশাপাশি বসে বাদাম আর ডালমুট খাচ্ছে, হাসছে, কথা বলছে। আহ, কি সুখ তাদের মনে, কি সুন্দর জুটি। তার জীবনে এরকম কোনো মানুষ এলো না কেন? অথচ কলেজে ওঠার পর সে কত স্বপ্ন দেখত, সমবয়সী অথবা কলেজের সিনিয়রকেও তার প্রেমে পড়বে, তাকে খুব সুন্দর নামে ডাকবে, হাত ধরে পাশাপাশি হাঁটবে, ভীষণ ভীষণ ভালোবাসবে, একটু চোখের আড়াল হলে পাগলামি করবে, তাকে সুন্দর সুন্দর উপমা দেবে, বলবে তোমার গায়ের রং যাই হোক না কেন তুমি আমার চোখে দেখা শ্রেষ্ঠ সুন্দরী। অথচ তার কপালে কি জুটল? একটা 28-29 বছর বয়সের বুড়ো খ্যাচর, না জানে প্রশংসা করতে, না জানে একটু মিষ্টি করে কথা বলতে, না জানে একটু সুন্দর নামে ডাকতে। সেসব তো দূর, কোনোদিন তাকে নিয়ে শপিং মলে যায়নি, ডাক্তারের কাছে নিয়ে যায়নি।
এমনকি রেস্টুরেন্টে তার পাশাপাশি বসে খায়নি, কারণ সে পাশে দাঁড়ালে মান সম্মান কমে যাবে। জীবনে যা যা চেয়েছিল কিছুই পেল না সে, যা চায়নি তাই পেয়েছে। যেমন মানুষ দেখে তার ঘৃণা লাগতো, তেমন মানুষ তার কপালে জুটেছে। একটু যত্ন আত্মীর ভালোবাসা যা সে চেয়েছে কিছুই পায়নি। চেয়েছে সিনেমার হিরোদের মতো কাউকে, কপালে একেবারে ফাটাকেষ্ট জুটে যাবে কে জানতো। ডাক্তার দেখানোর জন্য ওয়েটিং রুমে বসেছিল সে। কম্পাউন্ডার এসে বলল, ম্যাম এখন আপনি যেতে পারেন। তিথি চেম্বারে ঢুকতেই দেখলো মহিলা ডাক্তারটি তাকে আগাগোড়া পরখ করছে। কেমন রাগি রাগি ভাব। সব কি ফাটাকেষ্টের বাপের বীজ নাকি? নইলে সবখানে এমন মানুষ জুটে কেন? অ্যাবর্শন কেস। তিথি উপর নিচ মাথা নেড়ে বলল, জি। নাম? মেহবুবা মাহনুর তিথি। আপনার স্বামী কোথায়? মৃত। আপনাকে তো বিধবাদের মতো লাগছে না। তিথির দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল ডাক্তারনি। তিথি বলল, আমার বাচ্চাটা চাই না, আমার পড়াশোনার ক্ষতি হবে। সেটা বাচ্চা নেওয়ার সময় খেয়াল ছিল না? তিথি ভরকে গেল, বলল, বাচ্চা যে দিয়েছে তার দোষ, ওসবে আমার হাত নেই। ডাক্তার মহিলাটি বলল, আপনার হাজবেন্ড আজলান শেখ না? তিথি চমকে উঠল, চোখ দুটো ঈষৎ বড় বড় করে বলল, আপনি কিভাবে জানেন? ওনাকে কে না চেনে? দেখুন, আপনার হাজবেন্ড একজন আইনের মানুষ, বাচ্চাটা তারও। আমি তাকে ছাড়া আপনাকে কোনো সলিউশন দিতে পারবো না, আমাদের উপর চাপ আসবে। টাকা তো আমার আব্বা দেবে। টাকা পেয়ে গেলে কাজ করতে সমস্যা কোথায় ডাক্তার? ডাক্তাররা সব কাজ টাকার জন্য করে, এ কথা আপনাকে কে বলল? আপনি এখন যান। তিথি সরু চোখে চেয়ে বলল, এখানে কি আগে থেকেই আজলান শেখ এসেছিল? তো আসুক, সমস্যা কি? আমি অন্য ডাক্তারের কাছে যাব। এই শহরে কি ডাক্তারের অভাব আছে? ডাক্তার ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। তিথি বেরিয়ে গেল। যাওয়ার সময় বলল, ফিসটা তাহলে আজলান শেখের কাছ থেকেই নিয়েন। গন্ডারের বাচ্চা গন্ডার, তোর বংশবৃদ্ধি হতে দেব না আমি। এই বলে বিড়বিড় করতে করতে বেরিয়ে এলো তিথি। বাড়ি ফেরার পথে অন্য একজন গাইনি বিশেষজ্ঞর খোঁজ নিয়ে এলো তিথি। আজলান শেখের এসব ষড়যন্ত্র তাকে ঠেকাতে পারবে না। দরকার পড়লে সে গলায় দড়ি দিয়ে আজলান শেখের নামে চিঠি লিখে যাবে। মরেও শান্তি দেবে না সে লোকটাকে। তাকে অসহায় অবলা পেয়ে দিনের পর দিন নির্যাতন করেছে শারীরিক মানসিকভাবে। লোকটাকে সে কিছুতেই ক্ষমা করবে না। বাড়ি ফিরতেই মা হাসি মুখে দৌড়ে এসে বলল, হ্যাঁ রে তিথি, শোন না, জামাই ফোন দিয়েছে আমার ফোনে, বলছে তোরে পাঠাই দিতে। ফোন দিয়েছে শুনে তিথি একটু খুশি হলো, কারণ আজলান শেখ এখন ভয় পাচ্ছে বাচ্চাটা হারিয়ে ফেলবে বলে। এমন ভয় তো দেখাতে চেয়েছিল তিথি। আর কি বলেছে? বলল গাড়ি যাবে, আপনাদের মেয়েকে বলুন তৈরি হয়ে থাকতে, গাড়ি গেলে যেন উঠে পড়ে। মেয়েকে একটু ভালো বুদ্ধি শুদ্ধি দিন, বাবা মা মিলে মেয়েকে উস্কে দিলে ঘর তো ভাঙবেই। তিথি হা হা করে হেসে উঠে বলল, ফাটাকেষ্ট ভয় পায়েছে আম্মা, বুঝলে? অনেক তো বাহাদুরি করলো। তুমি ফোন করে বলো আমি যাব না, কিছুতেই না। মালিকা বেগমের মুখখানা চুপসে গেল, বলল, জামাই যদি আসে তাও যাবি না? তিথি গালে হাত দিয়ে বলল, তওবা তওবা, কি বলো আম্মা? আজলান শেখ জীবনেও আসবে আমাকে নিতে? তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখতেছো? মাঝে মধ্যে এমন আওলা ঝাওলা কথা বলো যে কচু গাছে ফাঁস খাইতে ইচ্ছে করে। তুই সত্যি সত্যি বাচ্চাটা নষ্ট করে ফেলবি তিথি। তোর মনে কি একটুও মায়া দয়া নেই বাচ্চাটার জন্য? মায়ের মন এত পাষাণ হতে পারে না তিথি। মাকে ঝাড়ি মেরে চলে এলেও কথাটা তিথিকে ভাবালো। বিছানায় চিত হয়ে শুয়ে শুয়ে ভাবলো ওয়েটিং রুমে বসা ওই রোগীটার কথা। ওই মহিলার কিছুতেই বাচ্চা হচ্ছে না, তাই কত কষ্টে আছে। তিথির ভীষণ কান্না পেল, কিন্তু সে কাঁদলো না বাচ্চার খচ্চর বাপের কথা মনে পড়ায়। মালিকা ফোনটা কানে ধরে ঘরে ঢুকে এসে বলল, এই তিথি নে, তোর শাশুড়ি ফোন করেছে। তিথি মাথা তুলে চাইল, বলল, কথা বলার মুড নেই। মালিকা বেগম বললেন, হ্যাঁ বিয়াইন দিচ্ছি, এই নে কথা বল, সালাম দে। তিথি ফোনটা কানে লাগিয়ে বলল, হ্যাঁ বলো। মালিকা বেগম অবাক হয়ে বললেন, আদব কায়দা সব ভুলে গেছিস দেখছি। আহা, কথা বলতে দাও তো আম্মা। আমিয়া বেগম বললেন, দেখবো তুই ভুলভাল ওষুধ টষুধ খাবি না কিন্তু। আল্লাহর কসম লাগে, ওই বাচ্চার যদি কিছু হয় আমি নিজে বিষ খাবো। ওই বাচ্চাটা হোক, তারপর তোরা যা ইচ্ছে তাই করিস।
এইসব তোমার কথা নাকি তোমার ছেলের? আমার ছেলের কথা হবে কেন? তোমার গুণধর ছেলে কোথায়? আম্বিয়া বেগম পাশে তাকালেন। উনি ছেলের ঘরে বসে আছেন। আজলান এক পায়ের উপর অন্য পা লম্বা করে রেখে পিঠের নিচে বালিশ ঠেস দিয়ে বসে টিভিতে নিউজ দেখছে। মনোযোগ কোন দিকে আম্বিয়া বেগম বুঝে উঠতে পারলেন না। বললেন, ওর ঘরে বসে টিভি দেখছে। তিথি বলল। শুনে খুশিতে মরে গেলাম, রাখো ফোন। আম্বিয়া বেগম বললেন, শোন না বউ, ও নিজেই বলেছে তোকে চলে আসতে। বাচ্চাটা হোক, তারপরে এই ডিভোর্স খেলিস মা আমার। বাচ্চাটা নষ্ট করিস না। ব্যাপারটা কি শাশুমা? ছেলের সামনে বসে এত ভালো কথা বলছেন, ছেলে সরলে তো খানকির বেটি ডাকতে দুবার ভাববেন না। আম্বিয়া বেগম থতমত খেয়ে বললেন, তুই একটা কথা বল, আসবি কি আসবি না? যাব না মানে যাব না, ব্যাস। আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে আবার বলছে ফিরে যেতে। কেন, আমাকে কি কিনে নিয়েছো মা ছেলে মিলে? আম্বিয়া বেগম কিছু বলার আগে আজলান বলল, মা ফোনটা দাও। আম্বিয়া বেগম ফিস ফিস করে বললেন, বকিস না বাবা, একটু বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে আনতে পারিস কিনা দেখ, তারপর ওই বেটির কি হাল করি আমি দেখ। আজলান ফোন কানে দিয়ে বলল, হ্যালো, শুনতে পাচ্ছ? তিথি চুপ করে রইল। মাকে খুঁজল। মালেকা বেগম বাথরুমে গিয়েছেন। তিথি তেতো মুখে বলল, হাগার সময় পাইনি। আজলান আরো কয়েকবার হ্যালো হ্যালো বলতেই তিথি নাকি সুরে রোবট গলায় বলল, দুঃখিত, ফোনের মালিক এখন হাঁকতে গেছে, অপেক্ষা করুন নইলে ফোন রাখুন। তিথি কথাটা বলা মাত্রই আজলান ঘর ফাটিয়ে চিৎকার করে উঠল। মেহবুব। আম্বিয়া কেঁপে উঠলেন। বুক ধরফর করে উঠল ওনার। বুকে হাত দিয়ে অগ্নিশর্মা ছেলে শক্ত মুখপানে চেয়ে বিড়বিড় করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খচ্চরের বেটি আবার কি বলে বসলো কে জানে। কেন আমি ওই মেয়েরে বউ করে আনতে গেলাম খোদা। তিথি ফোনটা কেটে দিয়ে চিত হয়ে শুয়ে পড়ল। জোরে জোরে হাসলো, মন থেকে হাসলো। মনের দুঃখে রসিয়ে রসিয়ে গাইল, দেখতে বর্বর কিন্তু আস্ত বর্বর, একটা জুটে গেছে কপালে। দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলুরাম, ফেসে গেছি আমি অকালে। আম্বিয়া বেগম ধীরে সুস্থে জিজ্ঞেস করলেন, কি হলো রে, কি বললো আবার? আজলান ঘরের এ কোণা হতে ও কোণা অবধি চোখ বুজে পায়চারি করতে লাগলো। তার মাথার রগ দপদপ করছে। আম্বিয়া বেগম বললেন, ও আজলান, কি হলো বল না। আজলান অনেকক্ষণ পর থামলো। রিমোট চেপে টিভি অফ করলো। ড্রয়ার থেকে চাবিটা হাতে নিল। বালিশের উপর থেকে ফোনটা হাতে নিল। আলনার উপর থেকে গ্রে স্যুট ভেস্টটা কাঁধে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, আমি আসছি। আম্বিয়া বেগম পিছু পিছু ছুটলেন। কোথায় যাচ্ছিস? ও আল্লাহ, কিছু তো বল বাবা। আজলান বলল, ওকে নিয়ে আসবো। তিথির ভীষণ খিদে পেয়েছে। মাগরিবের পরপর ভীষণ খিদে পাচ্ছে ইদানিং। দুপুরের ভাত বেঁচে গেলে সে আসরের আজানের পর আবার খায়। আজকে খায়নি, তাই খিদে আরও জোরসে বেড়েছে। তরকারির পাতিলের ঢাকনা উল্টে দেখলো চিংড়ি মাছের ঝোল আর 3টে চিংড়ি রয়ে গেছে। সেই পাতিলে 2 মোট ভাত মিশিয়ে মাখতে মাখতে 2-4 লোকমা পুড়ে দিয়েছে মুখে। তখনই কলিং বেল বেজে উঠল। তুষার আর বাবা নেই বাড়িতে, মা নামাজ পড়ছে। তিথি ভাবল হয়তো তুষার আর বাবা কেউ এসেছে, তাই ভাত চিবোতে চিবোতে বাম হাতে টেনে দরজা খুলল। দরজা খোলা মাত্রই আজলানকে দেখে ভূত দেখার মতো চমকে উঠতে দেরি। তার হাতটা শক্ত করে ধরে একদম চুপ বলে গাড়ির দিকে টেনে নিয়ে যেতে আজলানের দেরি হয়নি। কোরবানির গরুকে যেমন টানে ঠিক সেইভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। তিথি বসে গেল আর না পারতে। আজলান চোখ নিচু করে তাকে দেখল। তিথির ঠোঁটের একপাশে ভাত আর ঝোল লেগে আছে, ডান হাতে ভাত মাখা তো আছেই। দেখতে দেখতে বমি পেয়ে গেল তার। তিথি এতক্ষণ কথা বলতে পারছিল না ভাত মুখে থাকায়। ভাতগুলো খাওয়ার শেষে হাতে লেগে থাকা ঝোলঝাল খেতে খেতে বলল, আচ্ছা ভাতগুলো খেয়ে আসি। আমার হাতে মাখা ভাত এখন কে খাবে? ওগুলো ফেলে দিলে অপচয় হবে না? তুমি তো অপচয় করা পছন্দ করো না। আজলান দাঁতে দাঁত চেপে তাকে হ্যাচকা মেরে টেনে তুলে গাড়িতে বসিয়ে জোরে গাড়ির দরজা বন্ধ করে বিড়বিড় করে বলল, কি দোষ করলাম জানি না,
এমন একটা বস্তি কি করে জুটলো কপালে? সারা রাস্তা ভর তিথি ঢেকুর তুলতে তুলতে এলো, একটু পানি পর্যন্ত খেতে দেয়নি গন্ডারটা। এত অত্যাচার করে তাকে। গন্ডারটা সন্ত্রাস দমনকারী চৌকস বাহিনীর সদস্য না হলে নারী নির্যাতন কেসে সে কবেই গড়াদে ভরে দিত। তারপর বলতো, নে মদন, এবার টান জেলের খানি। তুই করবি সন্ত্রাস দমন, নিজেই তো আস্ত একটা সন্ত্রাস। তিথির ঢেকুর বেড়েই চলেছে। আজলান গাড়ি থামিয়ে একটা পানির বোতল কিনে দিল, বলল, আর একটা কথাও বলবে না। তিথি বোতলে ছিপি খুলে মুখ বসিয়ে চুপচুপ করে পানি খেতে খেতে আজলানের দিকে তাকালো। আদেশ অনুযায়ী কোনো কথা বলল না। লোকটার কালো কুচকুচে দাড়ি গোফের ভিড়ে ঠোঁট দুটো যেন গভীর জঙ্গলের মাঝে হদিশ না পাওয়া সে গুহার মুখ। খুললেই যেন গপ করে একটা আস্ত মানুষ গিলে ফেলার ক্ষমতা রাখে। মনের দুঃখে তিথি আপাতত কিছু বলল না। ঝগড়া করতে দুজন মানুষ লাগে। একজন মানুষ কতক্ষণ একা একা ঝগড়া চালিয়ে যেতে পারে? তার মধ্যে তিথি আবার গর্ভবতী, তার এত শক্তি কোথায়? এদের পুরো শেখ গোষ্ঠীর কাজ হচ্ছে জুতো মেরে গরু দান করা। তাকে সেদিন অপমান করে বের করে দিল, আজ আবার গরুর মতো টানতে টানতে নিয়ে যাচ্ছে। শাশুড়িটাও সারাক্ষণ গালিগালাজ করে, আবার বিপদে পড়ে গেলে মিঠা মিঠা কথা বলে তাকে হাত করার চেষ্টা করে। সবকটা ভণ্ড। তিথির দুঃখ হলো, একটা ভালো মানুষ, ভালো পরিবার তো সে চেয়েছে। এত বাড়ি গাড়ি দিয়ে কি হবে? এসবকে কতবার সে ঠ্যাং দেখিয়েছে হিসেব নেই। এসব তো সে চায় না, একটা মিষ্টি মুখো বর চায়। বাড়ি পৌঁছা মাত্রই তিথি গাড়ি থেকে নেমে ডানে বামে উকিঝুঁকি দিল। বাড়ির দক্ষিণ দিকে সুইমিং পুলে বাড়ির বাচ্চা কাচ্চাগুলো হইচই করছে। আইজাকে উপস্থিত দেখলো সে। ওদের দেখাশোনা, গোসল করানো আর খাওয়া দাওয়ার দায়িত্ব আপাতত আইজা নিয়েছে। সারাক্ষণ ওদের পেছনে লেগে থাকে। বরটা ছাড়া বাকিদের তিথি ততটা খারাপ লাগে না। বকলে, কথা শোনালে অত গায়ে লাগে না, কারণ দোষ তো তারও আছে। সে বিশ্বাস করে দোষে গুণে মানুষ। দোষ না থাকলে তাকে মানুষ বলে না, তাকে বলে রোবট। তিথিকে দেখে বাচ্চাগুলো ইতিমধ্যে চেঁচিয়ে উঠেছে। ওদের সাথে মিশলেও গন্ডারটার সমস্যা, ওর কাছে ঘেঁচতে দেয় না বাচ্চাগুলোকে, যেন ওর আশেপাশে থাকলে গায়ে গন্ধ লেগে যাবে। তিথি বড় অপমান লাগে সেই সব। আজলান বাচ্চাদের ডাকাডাকি চেঁচামেচি কানে না তুলে তার হাত ধরে টেনে নিয়ে গেল। তিথি ব্যথা পেয়ে বলল, আল্লাহ, কেমন লোহার মতো হাত, আমার হাড্ডি গুড্ডি ভেঙে গেল। আজলান ঘরে ঢুকে তাকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে বলল, দ্রুত গোসল নাও। তিথি বলল, আমার কাপড় চোপড়, ফোন সব বাড়িতে। আজলান কাকে যেন ফোন করলো। মফিজুর রহমান ফোন তোলা মাত্রই বললেন, হ্যাঁ বাবা, ওকে এইভাবে নিয়ে যাওয়াটা কি ঠিক হলো? আজলান বলল, অত ঠিক বেঠিক জানতে চাইনি। আপনার মেয়ের ব্যাগ, ফোন আর যাবতীয় জিনিসপত্র যা আছে সব আমাদের ড্রাইভারকে দিয়ে দেবেন। সে কিছুক্ষণের মধ্যে যাবে, রাখুন। মফিজ সাহেব বলে উঠলেন, ওর সাথে যদি একটু কথা বলতে পারতাম। মেয়েটা চলে গেল, মুখটাও দেখলাম না। আজলান বিরক্তিকর গলায় বলল, অসহ্য। বলেই তিথির দিকে ফোনটা বাড়িয়ে দিল। তিথি একটু দূরে চলে গেল, ফিসফিস করে বলল, হ্যাঁ বাবা বলো। মফিজ সাহেব গর্জন করে উঠলেন, সবাই এখানে বলা বলি করছে ওই গোলামের পুত নাকি তোকে টানতে না টানতে গাড়িতে তুলেছে। হ্যাঁ। শালাকে আমি দেখে নেব। ও পেয়েছেটা কি? আমার মেয়ে কি ওর হাতের পুতুল? আজলান ডেস্ক খুলে রাখতে রাখতে ভ্রু কুচকে তিথির দিকে তাকালো। তিথি তার দিকে কোনা চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, আচ্ছা আর গালাগালি দিও না, আমার উপর ভরসা রাখো, আমি এদের সাইজ করে ছাড়বো। তোর শাশুড়ি মাতারি 1 নম্বর জল্লাদ, বুঝলি? ছেলের কান ভারী করে। আমাকে আজ তোর শাশুড়ির এক আত্মীয় বলল, তোর জামাইরে নাকি তোর শাশুড়ি আরেকটা বিয়ে করাবে বলেছে। কত বড় বজ্জাত দেখেছিস? তিথি বলল, আমি সব জানি আব্বা। তোর পাশে ওই আহমক আছে নাকি? হ্যাঁ। ও তাই তুই এইভাবে কথা বলছিস? শোন, যদি তোকে আরো একবার ঘর থেকে বের করে দেয়, একেবারে ঠ্যাং দেখিয়ে চলে আসবি। আমার মেয়েকে বের করে দেবে। তিথি বিড়বিড়িয়ে বলল, ঠ্যাং দেখিয়ে লাভ হয়নি, এদের অপমান করলে তা গায়ে লাগে না।
আজলান এসে ফোন কেড়ে নিল। তিথিরকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে তোয়ালে আর শাড়িটা দিল। তিথি বলল, আমি তোমার ঘরে থাকবো না। আজলান বলল, কোথায় থাকবে সেটা আমি ডিসাইড করব, নট ইউ। তিথি লম্বা জিভটা বের করে বলল, আমি ঠিক করব। আজলান দরজাটা টেনে বাইর থেকে বন্ধ করে দিল। তিথি চেঁচিয়ে বলল, এই লোক পেটিকোট ছাড়া শাড়ি পরা যায় নাকি? আজলান দরজা খুলে দিল, বলল, নিজে নাও। তিথি তার ড্রয়ার খুলে পেটিকোট বের করলো। ওয়াশরুমে ঢুকে আবারও কি মনে করে বের হলো। আজলান মেঝের দিকে তাকিয়ে দেখলো মেঝেটা ভিজিয়ে ফেলেছে তিথি। সে চেঁচিয়ে বলল, এই মাথায় মগজ বলতে কিচ্ছু আছে? তিথি ভরকে গিয়ে কপাল কুঁচকে চেয়ে বিড়বিড় করে বলল, এমন করে কে বেটা? উমা উমা, কি করলাম আমি? তুমি ভেজা পায়ে হাঁটছো, মেঝে ভিজে যাচ্ছে দেখছো না? আবার কেন বের হয়েছো? ওগুলো নেওয়ার জন্য। আজলানের কপালে ভাঁজ পড়ল। কোনগুলো? তিথির লজ্জাবনত মুখে বলল, ব্লাউজ আর ওটা। আজলান বলল, তোমার যা যা লাগে সব একেবারে নিয়ে ওয়াশরুমে যাও। তিথি জোরে জোরে ড্রয়ার খুলে কাপড় চোপড় খুঁজে নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল সেরে বের হতেই দেখলো লোকটা উদম গায়ে বসে টিভি দেখছে, কিন্তু চোখ হাতের ফোনের দিকে। টিভিতে চোখ রাখা মাত্রই তিথির চক্ষু ছানা বড়া। একটা নেংটি মেয়ে কি বাজে পোশাক পরে কোমর দুলিয়ে দুলিয়ে নাচছে। তিথি রিমোট কেড়ে নিয়ে টুপ করে টিভি বন্ধ করে বলল, বউ নাই তাই এতদিন ওসব দেখছিলে নাকি তুমি? আজলান ফোনে এতটাই ব্যস্ত যে চোখ তুলে তাকালো না। কাজ শেষে মাথা তুলে বলল, কি বললে? চেহারাটা এখন হনুমানের মতো বানিয়ে ফেলেছে, অথচ এতক্ষণ স্বাভাবিক ছিল। তিথি স্পষ্ট করে বলল, নেংটি মেয়েগুলোকে দেখতে তোমার ভালো লাগে তাই না? কথাগুলো একটু আওয়াজ করে বলল সে। বলার পর স্তব্ধ হয়ে গেল আজলানের প্রতিক্রিয়া দেখে। কি এমন বলল যে এভাবে দাঁত কটমট করতে হবে? বিছানা থেকে নেমে টি শার্ট হাতে নিয়ে এমন ঝাড়া মারল তার মুখের সামনে, তিথির মনে হলো তার কলিজা ফুসফুস সব দুলে উঠল যেন। তারপর দাঁতের পেছনে নিজের ঝকমকো দাঁতগুলোকে পিষতে পিষতে বেরিয়ে গেল লোকটা। তিথি দরজার কাছে গিয়ে বলল, সদা সত্য কথা বলিবে, এই কথা যে বলেছে তার সাথে রাগ দেখাও। আমি তো জাস্ট সেটা করে দেখিয়েছি। আজব। আম্বিয়া বেগম ঘরে এসে বললেন, এই বাড়িকে ঠ্যাং দেখিয়েছিস না, তাও আবার এলি যে? তিথি হা হা করে হেসে বলল, তোমাদের লজ্জা শরম নেই? ঠ্যাং দেখানোর পরেও ঠ্যাং ধরে মাফ চেয়ে নিয়ে এলে কেন? বোঝো আমার দাম কত? আম্বিয়া বেগম অপমানিত হয়ে চেয়ে রইলেন। এই মেয়ে কিসের তৈরি? বলল, আমি তো শত্রু? আমি চাই তুই ওর সাথে ভালো করে সংসার কর, নাতিপুতিতে ভরে উঠুক আমার ঘর। তো আর এত বড় বাড়ি ঘর ওদের জন্যই তো বানিয়েছি। তিথি শাড়ির কুচি ঠিক করতে করতে বলল, তোমার ওই রসকসীন ছেলেকে আমার সাথে ঝুলিয়ে দিয়ে বহুত নাচা নিচেছো শাশুমা। রসকস নেই বলেই তো গরিব ঘরের মেয়ে এনেছো, নইলে তো মিস পারফেক্টই খুঁজে আনতে। আম্বিয়া বেগম বললেন, বেকুব মাথা মোটা, ও ছোট থেকেই এইরকম গাদ্দার। ওর জন্য একটা সাদামাটা বউ খুঁজে এনেছি, যাতে মুখে মুখে তর্ক না করে, ওর মন জুগিয়ে চলে। তুই এমন বোম্বে মরি ছবি কে জানতো? তোকে প্রথম দেখায় তো মন্দ লাগেনি রে। তুই একটু ওর মনের মতো হয়ে চলতে পারিস না? অনেক মন জুগিয়ে চলেছে, আমার ডিসিশন ফাইনাল। বাচ্চাটা তোমাকে ধরিয়ে দিয়ে আমি এই বাড়িকে ঠ্যাং দেখিয়ে চিরতরে চলে যাব। আম্বিয়া বেগম তিথির মাথাটা ঠেলে দিয়ে বললেন, তোর মতো খচ্চর মেয়ে আমি আমার জীবনে দেখিনি। আজলান ঘরে আসতে আম্বিয়া বেগম বেরিয়ে গেলেন। আজলান ফোনটা কানে চেপে ধরে তার সিক্রেট ড্রয়ারটাতে চাবি রাখলো। কথা বলতে বলতে দেখলো তিথি ব্লাউজটা শুধু টানছে, কোথায় একটা টান পড়েছে। অস্বস্তিতে তার চোখ মুখ তেতো হয়ে আছে। আজলান ফোনে কথা বলা শেষে বলল, সমস্যা কি তোমার? তিথির হাত থেকে তোয়ালেটা মেঝেতে পড়ে গেল। সেই মেঝে থেকে ভেজা তোয়ালেটা নেওয়ার সময় আজলান দেখলো ব্লাউজের উপরের বোতামটা নিচেরটার সাথে লাগানো। এইভাবে সব এলোমেলোভাবে লাগিয়েছে। আশ্চর্য হলো সে। গালের ভেতর কথা রেখে এক দৃষ্টিতে তিথির দিকে চেয়ে রইল সে।
তিথি তোয়ালেটা বালতিতে ছুঁড়ে মারল। আজলানকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে বালতিটা হাতে নিল, আবারও ফিরে চাইল। আজলানকে একইভাবে চেয়ে থাকতে দেখে বিড়বিড় করে বলল, মনে হয় রাতের শয়তানটা গায়ে এসে বসেছে। সে ঘর থেকে বের হবে এমন সময় আজলান তার বাহু খপ করে ধরে টেনে এনে বলল, গবেট কোথাকার, ব্লাউজের বোতাম উল্টাপাল্টা লাগিয়েছ, ঠিক করো।